সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামের জোটে গেল জাতীয় নাগরিক পার্টি। জামায়াতের আমিরের সংবাদ সম্মেলনের পর রাতে বিষয়টি পরিষ্কার করে এনসিপি। এছাড়া কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপিও যোগ দিয়েছে এই জোটে। এর ফলে ৮ দলের জোট এখন পরিণত হলো ১০ দলে। ৮ দলের জোটে আরও ২টি দল যুক্ত হচ্ছে, এমন আলোচনার মধ্যেই জাতীয় প্রেস ক্লাবে এই জরুরি সংবাদ সম্মেলন। কর্নেল অলি আহমেদকে সাথে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন জামায়াত আমির সহ ৮ দলের শীর্ষ নেতারা। এ সময় জামায়াত আমির জানান ৮ দলে যোগ দিয়েছে এনসিপি ও এলডিপি, আসতে চাইছে আরও অনেকে। সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয়, নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবেন। এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে, এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য। সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশনের। জামায়াত আমির বলেন, দলগুলোর সাথে ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা করা হয়েছে। তিনি বলেন, আসন সমঝোতায় জোট হলেও ১০ দলের সম্পর্ক জোটের চেয়েও মজবুত। এটা দেশ গঠনের জোট। এখানে কোনো একক দল কোনো আসন বন্টন করবে না। আমরা যেখানে যার ন্যায্যতা তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব। সবাই সবাইকে তুলে দেবে। এখানে নির্দিষ্ট কোনো দল কাউকে তুলে দিচ্ছে না। রাতে সংবাদ সম্মেলন করে জামাতের সাথে নির্বাচনী সমঝোতার বিষয়ে স্পষ্ট করে এনসিপি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দাবি, দলের বেশিরভাগ সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত। এই মুহূর্তে আমরা ন্যূনতম এই জায়গায় ঐক্যমত হয়েছি যে আমরা এই যে নির্বাচনী এই বৈতরণীটা আমরা একত্রে পার হব এবং গণভোটের পক্ষে থাকব, এবং আমি যে পয়েন্টগুলো বললাম, আধিপত্যবাদ, দুর্নীতি, সংস্কার এবং বিচার অব্যাহত রাখা, এই বিষয়ে আমরা একত্রে কাজ করব। এ সময় জানানো হয়, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা যেন নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রেখে সোমবার চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে এনসিপি। আপনি যেটা বলেছেন এটা কিন্তু খুবই রিসেন্ট। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটের সময় যখন এগিয়ে আসছে, ঠিক তখনই ভাঙনের মুখে এনসিপি। তাসনিম জারার পর আরেক শীর্ষ নেতা তাজনুভা জাবিনও পদত্যাগ করলেন। গুঞ্জন উঠেছে, জামায়াতের সঙ্গে জোট ও আসন সমঝোতা হলে পদত্যাগ করতে পারেন আরও কয়েকজন। নিজ দলের কঠোর সমালোচনা করে সামান্থা শারমিন মন্তব্য করেছেন, জামায়াতের সঙ্গে সমঝোতায় গেলে কঠিন মূল্য চুকাতে হবে এনসিপিকে। যদিও আখতার হোসেন মনে করেন, কয়েকজনের পদত্যাগে কোনো প্রভাবই পড়বে না। এদিকে জোটের বিরোধিতা করে দলের আহ্বায়কের কাছে ৩০ নেতার স্মারকলিপি দেওয়ার পর এবার পক্ষে অবস্থান নিলেন ১৭০ নেতা। ২৪-এর কোটা বিরোধী আন্দোলনে সামনের সারিতে ছিলেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, সার্জিস, হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলনে বিভিন্ন ছাত্র সংগঠন ছাড়াও অরাজনৈতিক এবং সাধারণ মানুষও অংশ নেন। জুলাইয়ের এই আন্দোলন রূপ নেয় অভ্যুত্থানে। ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। জুলাই অভ্যুত্থানের আবেগ আর প্রত্যাশা নিয়ে চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি গড়ে উঠে তারুণ্য নির্ভর দল এনসিপি। নির্বাচনে অংশ নেওয়ার জন্য শাপলাকলি প্রতীকে দলটিকে নিবন্ধনও দেয়া হয়। ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এনসিপিকে নিয়ে নানা গুঞ্জন ওঠে। কখনো খবর আসে এনসিপি বিএনপির সঙ্গে, আবার কখনো জামায়াত সহ ছোট ও মাঝারি দলের সঙ্গে জোটে যাচ্ছে। সবশেষ জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলাপ চলতে থাকে। জামায়াতের সঙ্গে জোট বা আসন সমঝোতায় আপত্তি থাকায় শনিবার দল থেকে পদত্যাগ করেন জ্যেষ্ঠ যুগ্ম সচিব ডাক্তার তাসনিম জারা, যিনি এনসিপি থেকে ঢাকা ৯ আসনে প্রার্থী হলেও এখন স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তাসনিম জারার পদত্যাগের ২৪ ঘণ্টা না যেতেই রবিবার দলের যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিনও পদত্যাগ করেন। জামায়াতের সঙ্গে আসন সমঝোতার বিষয় টেনে ক্ষুব্ধ তাজনুভা মন্তব্য করেন, তিনি এটা হজম করতে পারবেন না। ঢাকা ১৭ আসনে তাজনুভাকে প্রার্থী করেছিল এনসিপি। ফেসবুক পোস্টে তিনি জানান, ভোটে অংশই নেবেন না। জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট কিংবা আসন সমঝোতা নিয়ে স্পষ্ট আপত্তি জানিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিনও। বলেছেন, এজন্য কঠিন মূল্য চুকাতে হবে এনসিপিকে। যদিও এনসিপির সদস্য সচিব আখতারের দাবি, দু একজনের পদত্যাগে দলে কোনো প্রভাবই পড়বে না। অতীতেও আমাদের দল থেকে যে দু একজন বিচ্ছিন্নভাবে পদত্যাগ করেছিলেন, সেই সময়টাতে যে আশঙ্কাগুলোর কথা বলা হয়েছিল, সেই আশঙ্কাগুলোর কথা এখনও বলা হয়। কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি সঠিক রাজনীতির মধ্য দিয়ে যে কোনো ধরনের সংকট থেকে উত্তরণ করে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। দলের একাধিক সূত্রে জানা গেছে, জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার জোট প্রায় চূড়ান্ত। এখন চলছে হিসাব নিকাশ।
সবশেষ তথ্য বলছে জামায়াত সহ কয়েকটি দলের সঙ্গে আসন সমঝোতা হয়েছে এনসিপির। এ বিষয়ে আপত্তি জানিয়ে দলটির ৩০ জন নেতা আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে চিঠি দেওয়ার পর রবিবার ১৭০ জন নেতা জোটের পক্ষে সমর্থন দিয়ে পাল্টা চিঠি দিয়েছে। জামায়াতের সঙ্গে ৮ দলীয় জোটে যাওয়ায় কোনো প্রভাবই পড়বে না মনে করেন এনসিপির এই যুগ্ম আহ্বায়ক। আমি ভাঙনের কথা বলবো না, আমি এখনো বলবো দল এখনো অটুট আছে এবং দলের প্রায় মেজরিটি সংখ্যক আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এবং সদস্য সচিব জনাব আক্তার হোসেনের উপর পূর্ণ আস্থা এবং সমর্থন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ মনে করেন আদর্শিক জায়গা থেকে অনেকটা দূরে এনসিপি। এই যে ৩০ জনের যে চিঠি দিছে তারা কারা এটা খুঁজতেই পাওয়া যাবে যে আসলে উত্তরটা যে আসলে কেন। এনসিপি অনেক আশা জায়গায় ছিল, এটা সত্য কথা, কিন্তু শুরু থেকেই দলটা অনেকগুলো ত্রুটির মধ্য দিয়ে দলটা এগোচ্ছে। এদিকে জামায়াতের সঙ্গে জোটে যোগ দেয় এনসিপির আরও কয়েকজন নেতা পদত্যাগ করতে পারেন। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে ফিরে প্রথমবার গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অফিস করলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে কন্যা জাইমা রহমান সহ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারেক রহমান। ঢাকা ১৭ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এখন থেকে ঢাকার বাইরেও গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। যাবেন জুলাই শহীদদের কবর জিয়ারত করতে। দীর্ঘ রাজনৈতিক নির্বাচন শেষে দেশে ফিরেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা ১৭ আসনে গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হন তিনি। একই সঙ্গে কন্যা জাইমা রহমানও ভোটার হন। রবিবার নির্বাচন কমিশন এই তথ্য নিশ্চিত করে। এর আগে শনিবার নির্বাচন ভবনে গিয়ে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ থেকে নির্বাচন করতে মনোনয়ন ফর্ম তুলেছেন তার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। আর তারেক রহমানকে ভোটারদের উদ্দীপনার প্রতীক বলে মন্তব্য করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ভোটারদের উদ্দীপনার একজন প্রধান প্রতীক উনি যে কোনো জায়গা থেকেই সারা বাংলাদেশে তো তার নেতৃত্ব এবং তার দেশের মানুষ তাকে একজন জাতীয় নেতা হিসাবে বরণ করেছে। উনি যে কোনো জায়গা থেকেই উনি দাঁড়াতে পারেন। বিএনপি ২ দফায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করলেও সেখানে ঢাকার ৩টি আসন ফাঁকা রাখা হয়েছিল, তার মধ্যে একটি ছিল ঢাকা ১৭। এদিকে দেশে ফেরার পর তৃতীয় দিনের মাথায় দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। দীর্ঘ ১৭ বছর পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশে ফিরেছেন এবং এই প্রথমবারের মতন দলীয় কার্যালয় চেয়ারপারসনের যে কার্যালয়টি আছে সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে তার দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। এর আগে এই অফিসের সাথে উনি ভার্চুয়ালি দীর্ঘদিন ধরে সংযুক্ত আছেন, ফলে এখানকার পরিবেশ সম্পর্কে তার জানা আছে মোটামুটি। তবে তিনি এসে আজকে প্রথমেই তাকে এখানে অভ্যর্থনা জানাই। বৈঠক থেকে বেরিয়ে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও এ বিষয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন। এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে, তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। তো সুতরাং উনি অফিসে যে হয়তো বেশি সময় বাইরে দিতে হবে, জনগণের কাছে যেতে হবে। যে জনগণকে উনি বাইরে থেকে এতদিন অ্যাড্রেস করেছেন, যে জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন, সেটা উনি এখন ফিজিক্যালি সেই জনগণের কাছে যাচ্ছেন। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা কক্ষ করা হয়েছে। গত ২৫শে ডিসেম্বর লন্ডন থেকে ১৭ বছর পর দেশে ফিরেন তারেক রহমান। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় কাল। শেষের দিকে তৎপরতা বেড়েছে প্রার্থীদের। নোয়াখালী, কক্সবাজার সহ বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থীরা। সুষ্ঠু ভোটে সুদৃঢ় হবে গণতন্ত্র, এমন প্রত্যাশা প্রার্থীদের। এদিকে এখনও নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় শেষ হচ্ছে সোমবার বিকেল ৫টায়। এ নিয়ে সারা দেশে তৎপর প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিতে রবিবার বিকেলে ঢাকা থেকে কক্সবাজারে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। চকরিয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। নোয়াখালী ২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নানা প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা হলেও সুষ্ঠু ভোটের প্রত্যাশা তার। এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, থাকবে,
এগুলো উন্নয়নশীল দেশও হয়। অতএব নির্বাচন ব্যাহত হওয়ার আর কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। শরীয়তপুর ৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার পথে যেই পথ চলা সেটাকে আরও বাড়িয়ে দিতে চান। দিনাজপুর ৩ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্থানীয় নেতারা। একই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। দলীয় সিদ্ধান্তের দেশটি বেগম খালেদা জিয়া এই আসনে প্রার্থী হয়েছে এবং দলীয় সিদ্ধান্তে আমাকে এই আসনে মনোনয়নপত্র উত্তোলনের জন্য বলেছে। ঝিনাইদহ ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে ঠাকুরগাঁওয়ে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বানচাল করার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কোরআন সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলেও জানান মহাসচিব। এই কমিটমেন্ট আমরা সবসময় করি। ডিবিসি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন। এই তথ্য জানিয়েছে ইসি। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই সংক্রান্ত ডিও লেটারে বিস্তারিত তুলে ধরা হয়। এতে বলা হয়, 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই সঙ্গে হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ক্লিয়ারেন্স এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এদিকে মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হচ্ছে কাল। আগামী 10 দিনের মধ্যেই শরীফ ওসমান হাদী হত্যা মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে, আর অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই ঘটনার বিচার শেষ হবে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মামলার অগ্রগতি হলেও তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না বলেও জানান তিনি। এদিকে হত্যাকারীরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে বিদেশে পালিয়ে গেছে বলে ধারণার কথা জানিয়েছে পুলিশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারির নেতা। গেল 12ই ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তের গুলিতে আহত হন। ঢাকায় চিকিৎসাধীন থাকার এক পর্যায়ে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানেই 18ই ডিসেম্বর মারা যান হাদী। দেশে এনে লাখো মানুষের উপস্থিতিতে জানাজার পর তাকে দাফন করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। তার হত্যার বিচার দাবিতে আন্দোলন করছেন সংগঠনের নেতাকর্মী সহ শুভাকাঙ্ক্ষীরা। শাহবাগ অবরোধ থেকে শুরু করে চলছে নানা আলটিমেটাম ও হুঁশিয়ারি। হত্যাকারীদের গ্রেফতার ও বিচার ছাড়া মাঠ না ছাড়ার ঘোষণাও রয়েছে। এরই মধ্যে রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হলো, দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে মামলার অভিযোগপত্র। আগামী জানুয়ারি 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ আমরা চার্জশিট দিতে পারবো। নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এটা কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে। জানানো হয়েছে হত্যাকারীরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে। হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্রীর নিকট হস্তান্তর করে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই এ ঘটনার বিচার শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি মামলার অগ্রগতির কথাও জানান। এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদী ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে। এ কাজে ব্যাঘাত ঘটাতে ফ্যাসিস্ট দোসর, দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা অনবরত তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সেই জন্য সবাইকে অনুরোধ করব, আমরা যেন এমন কোনো কাজ না করি যা আমাদের শত্রুপক্ষকে শক্তিশালী করবে। হাদী হত্যার ঘটনায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যার বিচার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সেখানকার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ানুল, শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলনের সবশেষ খবর জানাবেন আমাদের।
ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না বিপ্লব, দালালি না রাজপথ। এখানে যে আন্দোলনকারীরা আছেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে স্লোগানে স্লোগানে উত্তাল এখন শাহবাগ। তো আজকে গত শুক্রবার থেকে চলমান এই আন্দোলন কিন্তু এখনো চলছে। আন্দোলনকারীরা বলছেন যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির হত্যার যে বিচারের দৃশ্যমান অগ্রগতি সেটি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে তাদের আন্দোলন চালিয়ে যাবে। একটি কথা বলে রাখি, আজকে ডিএমপির পক্ষ থেকে যে বিবৃতি দেয়া হয়েছে সেই বিবৃতিতে ডিএমপি যেটি বলেছে যে ওসমান হাদির যে হত্যাকারীরা তারা ভারতে পালিয়ে যাওয়ার পরে সেখানে যারা তাদেরকে আশ্রয় দিয়েছে এমন দুজনকে ভারত সরকারের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে এমন একটি তথ্য দেয়া হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের নেতারা সেই তথ্যটি নাকচ করে দিয়েছেন। তারা বলছেন ভারতীয় গণমাধ্যমের বরাতে তারা জানতে পেরেছেন সরকারের দেওয়া তথ্যটি সঠিক নয়। এজন্য তারা সরকারকে দায়ী করছেন যে ওসমান হাদির হত্যাকারীদেরকে শনাক্ত করতে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য তারা প্রথম থেকেই গাফিলতি করছেন এমন অভিযোগ তারা করছেন। একই সঙ্গে আজকের সংবাদ সম্মেলনে যেসব তথ্য দেয়া হয়েছে সেসব তথ্যকে তারা নাকচ করে দিয়ে ভুল তথ্য সরকার দিয়েছে এমন অভিযোগ তারা করেছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে আন্তরিক না হবেন সরকার এবং এই বিচারটিকে ত্বরান্বিত করার জন্য কার্যকর পদক্ষেপ যেটা না নেবেন যেটিতে তারা আশ্বস্ত হতে পারেন যে এই বিচারটি সঠিক পথে এগোবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থান চালিয়ে যাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাত অনেক গভীর হচ্ছে কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু এখানে তাদের অবস্থান চালিয়ে যাচ্ছেন। অনেক নারী শিশু নানান বয়সের মানুষ এখানে আছেন এবং তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই ছিল শাহবাগের হাদি চত্বর থেকে অর্থাৎ শাহবাগ মোড় থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। রেদওয়ানুল, ধন্যবাদ আপনাকে। দর্শক আমাদের সহকর্মী রেদওয়ানুল হক যুক্ত হয়েছিলেন শাহবাগ থেকে। ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে 7 বিভাগীয় শহরে বিক্ষোভ ও সড়ক অবরোধ পালন করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়। চট্টগ্রামের শাহমানত সেতু এলাকা অবরোধ করা হয়। এতে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধরা বলেন দিনে দুপুরে হত্যার পর খুনিরা কিভাবে দেশ ছেড়ে পালালো এর জবাব দিতে হবে সরকারকে। অন্যদিকে দুপুরে সিলেট নগরের চৌহাট্টা ইনকিলাব মঞ্চ, শাবিপ্রবি ও সিলেটের ব্যানারে কর্মসূচি আয়োজন করা হয়। সরকার এই হত্যার বিচারে টালবাহানা করছে বলে অভিযোগ তুলেন আন্দোলনকারীরা। এদিকে হাদি হত্যার সুষ্ঠু বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে ইনকিলাব মঞ্চের কর্মীরা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন হত্যাকাণ্ডে এখনও কোনো দৃশ্যমান প্রশাসনিক বা বিচারিক অগ্রগতি নেই। হাদি হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বরিশাল, ময়মনসিংহ ও রংপুরেও বিক্ষোভ হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। এছাড়া সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম বিকেলে এক বিবৃতিতে কথা বলেন। বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের উপর প্রাতিষ্ঠানিক নিপীড়ন হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়। এছাড়া ভারতে মুসলিম, খ্রিস্টান সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর গণসহিংসতায় উদ্বেগ প্রকাশ করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম সরকারের এমন উদ্বেগের কথা তুলে ধরেছেন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 218 মাদারীপুর 1-এ। সিএসআর নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে রয়েছে সংসদীয় আসন 218 মাদারীপুর 1। আমার সাথে যিনি যুক্ত রয়েছেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা। কেমন চলছে তাদের নির্বাচনী প্রচারণা, কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে, সে বিষয়ে নিয়ে আলোচনা হবে তার সাথে। ডিবিসি নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। জি, আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমার দেশবাসীকে এবং আমার শিবচর উপজেলা বিএনপি বাসীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। কেমন চলছে নির্বাচনী প্রচারণা, কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে? আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের জনসমর্থন সমর্থিত সবচাইতে বড় রাজনৈতিক দল
এই দলের প্রচারণা আসলে শুধু নির্বাচনকে ঘিরে হয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলনের মধ্যেও প্রচারণা চালায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের অধিকার আদায়ের মধ্যেও প্রচারণা চালায়। সেই হিসাব করলে বিএনপি সারা বছরই একটি নির্বাচনমুখী দল হিসেবে সারা বছর প্রচারণায় থাকে এবং ইলেকশনকে কেন্দ্র করে আমাদের যে প্রচারণাটা এটা সারা দেশে যেভাবে চলছে আমাদেরও ঠিক একইভাবে আমরা আমাদের নেতাকর্মীরা, সমর্থক কর্মীবৃন্দরা একদম ঘর টু ঘর শিবচরের প্রতিটি ঘরে ধানের শীষকে, খালেদা জিয়াকে, তারেক রহমানকে, জিয়াউর রহমানকে প্রতিনিধিত্ব করার জন্য ছুটে যাচ্ছেন। কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে, এই অঞ্চলের মানুষকে? আসলে যেহেতু আমরা একটি দলের প্রার্থী হিসেবে এখানে কাজ করছি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্র কিছু পরিকল্পনা রয়েছে, রাষ্ট্র মেরামতের বা রাষ্ট্রীয় কিছু আমাদের সরকার জনগণের রায়ে ক্ষমতায় গেলে আমাদের কিছু রাষ্ট্রীয় চিন্তা রয়েছে। সেই চিন্তার পাশাপাশি আমাদের শিবচরের মানুষকে যেমন রাষ্ট্রীয় যেই সুযোগ সুবিধাগুলি, বিএনপি যেই পরিকল্পনাগুলি আপনি জানেন, ইতিমধ্যে অনেক আলোচনা হচ্ছে আমাদের জাতীয়তাবাদী দলের ফ্যামিলি কার্ড নিয়ে, যেখানে একজন নারী সদস্য আমাদের জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় যে প্ল্যানগুলির মধ্যে একটি ফ্যামিলি কার্ড। এখানে পরিবারের সবচেয়ে আমাদের পরিবারের যে নিয়ন্ত্রক নারী সদস্য রয়েছেন তার একটা ফ্যামিলি কার্ড থাকবে প্রত্যেকটা পরিবারের, অসচ্ছল পরিবারগুলির। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তিনি মাসে 2 থেকে 2.5 হাজার টাকার নিত্য প্রয়োজনীয় যেই দ্রব্যাদি সেটা ক্রয় করতে পারবেন, অথবা 2 থেকে 2.5 হাজার টাকা সমমূল্য টাকা তিনি সরাসরি গ্রহণ করতে পারবেন। এবং কৃষক, আমাদের এই অঞ্চল কৃষি নির্ভর, একটি কৃষি কার্ড থাকলে কৃষকরা সার থেকে শুরু করে তার উৎপাদিত পণ্য যেভাবে মানুষের কাছে যেন বাজারে সে ন্যায্য মূল্য পায় এবং কোনো মধ্যস্বত্বভোগীদের দখলে না যায়, কৃষি ঋণ, কৃষি তথ্য পাওয়ার জন্য এই একটি কার্ড তার জন্য কাজ করবে। এবং স্বাস্থ্য ব্যবস্থা বিএনপি যেই রাষ্ট্রীয় যে পরিকল্পনার কথা বলেছেন, যে আমরা দেখি যে সচরাচর সরকারি হসপিটালগুলির বাইরে প্রাইভেট হসপিটালগুলিতে বড় কোনো রোগের চিকিৎসায় গেলে মানুষের একদমই ভিটে মাঠে বিক্রি করে তারপরে চিকিৎসা করতে হয়। তারেক রহমান সাহেব বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষকে প্রত্যাশা করেছে যে যারা অসচ্ছল, যারা আর্থিকভাবে সমস্যা রয়েছে, তাদের এই সরকারি হসপিটালগুলিতে যেই চিকিৎসাটা না হয় সেই চিকিৎসাটা তারা বেসরকারি হসপিটালে এই কার্ড থাকলে, সুরক্ষা কার্ডের মাধ্যমে তারা রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধা ভোগ করবে যে কোনো বেসরকারি হসপিটাল থেকেও। এবং সেই সাথে আমাদের শিবচর পদ্মা সেতু এবং পদ্মা নদীর তীরবর্তী, এখানে আমরা আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা যারা রয়েছি, আমরা এই পদ্মা নদীকে এবং পদ্মা সেতুকে কাজে লাগিয়ে এই পদ্মার তীরবর্তী অঞ্চলে একটি অর্থনৈতিক জোন তৈরি করার আমাদের পরিকল্পনা রয়েছে। যদি আমরা এইখানের মানুষের শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য এবং কৃষকদের পণ্য সরাসরি ঢাকায় পরিবহনের জন্য এইখানে যে সংযোগ সড়কগুলি রয়েছে, যেগুলি শিবচরকে বিভিন্ন ইউনিয়ন থেকে কানেক্ট করেছে, এই জায়গাগুলিকে আমরা আরও বেশি যোগাযোগ ব্যবস্থাটাকে আরও ভালো করে যাতে দ্রুত এইখানকার উৎপাদিত কৃষিপণ্য ঢাকায় আমাদের কৃষকরা নিয়ে গিয়ে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে, এই ধরনের। এবং শিক্ষা খাতে বিশেষ করে আমাদের চরাঞ্চলের স্কুলগুলিতে, আমাদের চরাঞ্চলের স্কুলগুলিতে শিক্ষকের সংকট রয়েছে। এখানে পর্যাপ্ত যাতায়াত ব্যবস্থার পর্যাপ্ত ব্যবস্থা নাই, যার কারণে শিক্ষকরা আসলে ওইখানে যেতে চায় না। সেখানে শিক্ষার ব্যবস্থা এবং যাতায়াত ব্যবস্থা একই সাথে উন্নতি করা। এবং আমাদের এই অঞ্চলে, আমাদের বিশেষ করে শিবচরে একটা বড় সমস্যা রয়েছে, সেটা হলো বড় একটি সুবিধা রয়েছে আমাদের, সেটা হলো এখানে প্রচুর পরিমাণ রেমিটেন্স যোদ্ধা রয়েছে। তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা বলেছেন যে যারা বিদেশ প্রবাসী তাদের সামাজিক মর্যাদা রক্ষার্থে যারা এই দেশের মানুষের জন্য কাজ করে, আসলে সেই সুদূর প্রবাস থেকে তাদের জন্য কাজ করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শককে দেখছিলেন সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। আমরা যুক্ত ছিলাম সংসদে আসন 218 মাদারীপুর 1। পরবর্তী অনুষ্ঠান আগামীকাল সকাল 10টায় অন্য কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। সে পর্যন্ত ডিবিসির সাথেই থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। দেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সন্ধ্যায় রংপুরে নিজ বাসভবনে তিনি আরও বলেন, 245 আসনে প্রার্থিতা চূড়ান্ত করলেও ভোটের মাঠে নিরাপত্তা নিয়ে শঙ্কিত জাতীয় পার্টি। তবে লেভেল প্লেইং ফিল্ডের পরিবেশ পেলে নির্বাচনের মাঠে থাকবেন তারা। নির্বাচন কমিশনের কাছে এমন নিশ্চয়তা দাবি করেন জিএম কাদের। পৌষের কনকনে শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস।
গত দুদিনের ব্যবধানে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের দাপট। সন্ধ্যার পর থেকে উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা বাড়িয়ে তুলছে। ভোরবেলা কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। প্রচণ্ড শীতে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগী, বেশিরভাগই শিশু ও বয়স্ক। কুড়িগ্রামে ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় যুবথবু বাসিন্দারা। ঠাকুরগাঁয়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস, আর পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা 13.3 ডিগ্রি। তবে হিমেল হাওয়ার প্রভাব পড়েছে জীবনযাত্রায়। এদিকে নাটোরে সারাদিনে মিলছে না সূর্যের দেখা। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন উত্তরাঞ্চলে শীতের দাপট অব্যাহত থাকবে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গে থাকুন।